জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, ঠিক এই মুহূর্তে কি ঘটছে চারপাশে তা নিয়েই আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। 2023 ও 24 অর্থ বছরের জন্য 37,817 কোটি টাকার সম্পূরক বাজেট সংসদে পাশ হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে তোলেন। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। চলতি অর্থবছরের মূল বাজেটের 62টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে 7,61,865 কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে 22টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে 37,817 কোটি টাকা, আর 40টি মন্ত্রণালয় ও বিভাগের বাজেট অপরিবর্তিত রয়েছে, যা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে 47,367 কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বাজেট হয়েছে 7,14,418 কোটি টাকা। সম্পূরক বাজেটে 20টি দাবির বিপরীতে 66টি ছাঁটাই প্রস্তাব দেন 4 জন এমপি। এর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনা হয়। ধন্যবাদ। 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। বাজেটের তুলনায় রাজস্ব আহরণ অনেক কম হওয়ার আশঙ্কা প্রতিদিন, তা সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাজেটে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন তা সুখকর হবে না বলে মনে করেন অর্থনীতিবিদদের সংগঠন। অর্থনীতিবিদরা সম্পাদক পরিষদ এবং নোয়াবের বাজেট পর্যালোচনায় বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। অর্থনীতির বিভিন্ন খাতগুলোকে সেখানে চলমান রাখার জন্য, কিন্তু সেই খাত ভঙ্গুর থেকে ভঙ্গুর হয়ে গেছে। সেখানে আর সাধারণ মানুষের জন্য কিছু নাই, সাধারণ মানুষের আস্থাও নেই। অনেকেই বলেন তারা টাকা তুলতে যেয়ে টাকা পায় না অনেক ব্যাংক থেকে। দিকটা আমি বলবো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কোনো কিছু নাই। কর্মসংস্থান কথাবার্তা কিছু বলেন, ব্যাংকে যদি ঋণ না পায় সে কর্মসংস্থান হবে না, ব্যবসা বেড়ে পারবে না, তো আপনি কি করে মানুষের কষ্টটা লাঘব করবেন? হলো একটা মডেল হয়ে গেছে, বিজনেস মডেল হলো খেলাপি ঋণ মডেল। ঋণ নেবেন, খেলাপি করবেন, বাস টাকা পয়সা বানাবেন। ওই খেলাপি ঋণ মডেল তো আমার মনে চালু করা উচিত, যে এইরকম মডেল তো কাজ করে, প্রবৃদ্ধিও হয়, আবার মূল্যস্ফীতি নাকি নেমে যাবে। খুব ভালো, তাও তো ভালো, প্রবৃদ্ধি মূল্যস্ফীতি নেমে যায়। তো এই মডেলটি তো আমরা বলি না বাংলাদেশের স্কিল আউটলায়ার না, মিরাকল। এই আসলে তো মিরাকল, বুঝতে পারছি না। মিরাকল আমি বলে পলিসি মেকারদের দিক দিয়ে ওরাও সেভাবে মিরাকল, কিন্তু এটা বাস্তবিকদের না। ব্যক্তি খাতের সাইজ হচ্ছে 86% অর্থনীতিতে, তারা পাচ্ছে 24%। আর সরকারি খাতের সাইজ হচ্ছে অর্থনীতিতে 14%, তারা নিচ্ছে 76%। এটা তো হতে পারে না। সো উই হ্যাভ টু অ্যাড্রেস দ্যাট ক্রাউডিং আউট ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে, তা না হলে ব্যক্তি খাত কিন্তু অচল হয়ে যায়। ক্যাপাসিটি পেমেন্ট এবং মূল্য নির্ধারণ যেগুলো করা হয়েছে একটু রিভিজিট করুন, লাভ হবে না। একটা সমন্বিত একটা প্রচেষ্টা নিতে হবে এবং পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে, তা না হলে এই খাত কিন্তু আমাদের পিছু টেনে ধরবে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না যদি না আমরা ব্যাংকিং খাত থেকে, আমরা ব্যক্তি খাতকে এবং সরকারি খাতকে, উভয় খাতকে সাপোর্ট দিতে পারি। মূল্যস্ফীতির কারণে সামাজিক নিরাপত্তা সহায়তার মানগত সুবিধা কমেছে। এছাড়া শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ চলে যাবে নতুন বিনিয়োগ পাওয়া প্রাইমারি শিক্ষকদের বেতনে। রাজধানী ব্র্যাক সেন্টারে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় বক্তারা আরও বলেন, বাজেট বাস্তবায়নের দক্ষতা প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতার উপর নির্ভর করছে। আমাদের শিক্ষা বাজেটের অবস্থা খুবই বানরে তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার মতো। কোনোবার দেখা যায় জিডিপির 1.8%, তো পরের বার দেখা যায় এটি 1.7%। যিনারা বাজেট প্রণয়ন করেন ওনাদের প্রথমে যে জিনিসটি চিন্তা করা দরকার সেটি হচ্ছে শিক্ষায় বিনিয়োগ ব্যতীত
দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা কোনো টেকসই উন্নয়ন সম্ভব না। যদি আমরা এই বিশেষ বরাদ্দের ২,০০০ কোটি টাকা দিয়ে সিম্পলি ওই যে অনুচ্ছেদ ক খ গ ৩টা ওষুধের তালিকা আছে, প্রয়োজনীয় ওষুধ ২,০০০ কোটি টাকার কিনি আমরা এবং সবগুলো এই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমরা দিয়ে দিই, এমনকি ওই যে নন কমিউনিকেবল ডিজিজের প্রতিকার সহ, তাহলে মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কয়েক শতাংশ কমে যেতে বাধ্য। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী ৭২ থেকে শুরু করে এই পর্যন্ত যে কালো টাকা বৈধতার নামে যে সুযোগটা দেওয়া হয়েছিল, তাতে রাষ্ট্রের রাজস্ব আদায় হয়েছে ৪,৬০০ কোটি টাকা। ৪,৬০০ কোটি টাকা শুনলে পর মনে হয় একটু বেশ ভালো অঙ্ক, কিন্তু এটার বিনিময় মূল্য কি? রাষ্ট্র কি, সরকার কি উপলব্ধি করে? এই বিনিময় মূল্য হচ্ছে যে আমাদের নৈতিকতা। বাজেট ম্যাক্রো ইকোনমিক 3টা চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি যেটা নিয়ে নিশ্চুপ সেটা হলো ব্যাংকিং এবং ব্যাংকিং গভর্নেন্স। আমরা কিছুই দেখিনি। আর বাজেট কি একাই সেই ব্যাংকিং গভর্নেন্স অ্যাড্রেস করতে পারবে? আমি মনে করি না। বাজেটের পক্ষে কিছু করা সম্ভব না, মোস্ট ইম্পর্টেন্টলি সিগন্যালগুলো দেওয়া সম্ভব ছিল, কিন্তু সেটাই আসেনি। যেটা সবচেয়ে সহজ কিন্তু ইম্পর্টেন্ট ছিল, ইম্প্যাক্টফুল হতো, সেটাই আসেনি। আর ইন রিয়ালিটি ব্যাংকিং গভর্নেন্স ঠিক করতে হলে এখানে প্রথমে পলিটিক্যাল সলিউশন আসতে হবে। টেকনিক্যাল সলিউশন দিয়ে এই ব্যাংকিং গভর্নেন্স প্রবলেম ঠিক করা যাবে না। ক্ষমতা তার প্রয়োগ যে রাজনীতির মাধ্যমে হচ্ছে, সেটা নিঃসন্দেহে আমার পিছিয়ে থাকা মানুষের পক্ষে যাচ্ছে না। বিভিন্ন রাজস্ব পদক্ষেপই যদি বলেন আর সংস্কারের অভাবই বলেন, ইট ইজ নট ফর দ্য পিপল বাট ফর দ্য পার্সন। পিপলের বদলে পার্সন এসেছে এবং সেই পার্সনের প্রভাবের কারণে এই যেটার কথা বলা হচ্ছে, এই সম্ভাবনার সুযোগ কমে গেছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্য নিয়ে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে বলে মনে করে বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। সোমবার সকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা জানায় সংগঠনটি। ফিকি মনে করে লক্ষ্যমাত্রা উচ্চবিলাসী হলেও কার্যকর পরিকল্পনার মাধ্যমে এটি অর্জন করা সম্ভব। তখন কিন্তু দেশের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন ওঠে, তাই না? যে আপনি যে কারণে ইনভেস্টর এসছে মাইনাস, এবং সেই কথা কিন্তু রূপালী আপনি অনেক ডিটেলে এক্সপ্লেনও করলেন যে এই ইম্প্যাক্ট আছে। তো এই জিনিসটা আমার ধারণা আমাদের আমাদের বাজেটে আরো দেখা দরকার, প্রয়োজন। কারণ এটা কিন্তু কনফিডেন্স, দেশের উপর যে নির্ভরশীলতা, সেটার উপর একটা বড় প্রশ্ন তুলবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করেছে অর্থনীতি গবেষণা সংস্থা সানেম। বলছে এই বাজেট দেশের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করবে। এ সময় তারা ব্যাংকিং খাত পুনর্গঠনের তাগিদ দেয়। যারা সব ট্যাক্স পেয়ার তারা ট্যাক্স দিচ্ছেন বেশি করে, এবং যারা কালো টাকা যদি এরকম অ্যাকুমুলেটেড হয়, তারা যদি এরকম একটা কম রেটে এটাকে সাদা করেন, এটা অ্যাট দ্য এন্ড দুর্নীতি অথবা কালো টাকাকেই উৎসাহিত করবে কিনা সেটা একটা প্রশ্ন। ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে যে আমাদের হাই নন পারফর্মিং লোন, যেটা ডিফল্ট লোন, সেটার ব্যাপারে কিন্তু আমাদের আসলে উদ্যোক্তা থাকা দরকার। বাংলাদেশের অর্থনীতি এখন যে জায়গায় আছে, আমরা যে একটা মোটামুটি একটা বেশ ভালো চাপের মধ্যে আছি, চাপ আরো বাড়তে পারে। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর নির্বাচিত হয়েছেন। নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে শুভেচ্ছা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেসামরিক বিমান পর্যটন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান সহ আরও অনেকেই ছিলেন উপস্থিত। এর আগে ফ্লাইটটি নিয়ে স্থানীয় সময় বিকেল 4:45 নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশন থেকে রওনা দেয়। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা নয়াদিল্লিতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করেছেন। এই আহ্বানে তিনি জানান যে বাংলাদেশের সাথে বৈঠকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও পর্যটন খাতে বিনিয়োগের মাধ্যমে দুদেশেই লাভবান হবে। এছাড়া কৃষি ও সমুদ্র সম্পদ নিয়ে দুদেশের সহযোগিতা নিয়েও আলোচনা হয়। সেই সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সোমবার সকালে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আবাসস্থলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারা আগামী দিনে এ সম্পর্ককে আরও উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেন। ভারতের মন্ত্রী হওয়ার জন্য জয়শঙ্করকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তাকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানান শেখ হাসিনা। জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। দিল্লির আইসিটি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী পুত্র এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। সফরে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও ভারতের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন শেখ হাসিনা। দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় মোদী সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে কথা জানান। সরকারের ধারাবাহিকতা, সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। সুতরাং ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক আরও গভীরে প্রতীত হবে। অবশেষে ঘোষণা করা হয়েছে ভারতের নতুন মন্ত্রী পরিষদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নাম। সোমবার সন্ধ্যায় এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। নতুন মন্ত্রী পরিষদে পরিবর্তন আসেনি হেভিওয়েট 4 নেতার দপ্তরে। আগের মেয়াদের মতো এবারও স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বহাল রয়েছেন অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রীর পদে রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রীর পদে এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রীর পদে নির্মলা সীতারামন। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, পরিবহন মন্ত্রী পদে বহাল বিজেপির নেতা নীতিন গাদকারি, যুব ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মনসুখ ভান্ডামিয়া, রেলমন্ত্রী পদে দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব, খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক খনিজ সম্পদ মন্ত্রী প্রহ্লাদ যোশী। এর আগে রেকর্ড 72 মন্ত্রীর এই মন্ত্রিপরিষদ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার মধ্যে শরিক দলগুলো জায়গা করে নিয়েছে 11টি দপ্তরের। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। প্রথমবারের মতো দেশের সর্বোচ্চ আদালত থেকে সরাসরি সম্প্রচার ও তথ্য সংগ্রহের সুযোগ পেল গণমাধ্যম। আর এর মাধ্যমে এজলাসের ভেতরে পরিবেশ ও কার্যক্রম দেখার সুযোগ পেল জনগণ। সুপ্রিম কোর্টের এক বিশেষ অধিবেশন উপলক্ষে এই সুযোগ দেওয়া হয়। বিকেলে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা সর্বোচ্চ আদালতের এজলাসে আসেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সঙ্গে আপিল বিভাগের অন্য সব বিচারপতি। তার পেছনে সারিতে বসেন হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। এর আগেই আসেন দেশের 5 সাবেক প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সামনের এক পাশে বসেন তারা। জনাকীর্ণ পরিবেশে বিশেষ অধিবেশনে সবার অংশগ্রহণে হয়ে ওঠে আনন্দমুখর পরিবেশ। প্রধান বিচারপতি বলেন, দেশের অধস্তন আদালতে উপযুক্ত কর্মপরিবেশ নেই। বিচার বিভাগকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
23 জুন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে উৎসবের উদ্বোধন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংবাদ সম্মেলন সফরে বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। সেই সৎসাহস আমাদের আছে। 53 বছরের বাংলাদেশের সব অর্জন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। পরিকল্পিতভাবে দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিক উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন। 53 বছরে আমাদের যে সমস্ত অর্জন ছিল, সমস্ত অর্জনগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন ওই সময় যে সবাই পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি। এরা পরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশকে একটা নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের বন্ধু দেশ হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমরা সবাই মনে করি, সেই দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিস্সা যেটা আমরা পাই সেটা থেকে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে। প্রশাসনের দলীয় পক্ষপাতিত্বের প্রভাব থাকলে সুষ্ঠু নিরপেক্ষ ভোট করা কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আরও বলেন, বিগত সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি, এটা অস্বীকার করার উপায় নেই। সোমবার ইসি সচিবালয় মিডিয়া সেন্টার রিপোর্টার্স ফোরাম ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED টক অনুষ্ঠানে একথা বলেন সিএসি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পরিপক্ক নয়, বরং ভারতের গণতন্ত্র অনেক বেশি পরিপক্ক। এ সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইদের একাধিক NID কার্ডের বিষয়ে সিএসি বলেন, যিনি 5টি NID করেছেন তিনি অপরাধ করেছেন। এর আগে এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে জাতীয় পরিচয়পত্র পাবেন। নির্বাচনের সাথে রাজনীতির যে সম্পর্ক, রাজনৈতিক পরিবেশটা যদি ইতিবাচক হয়, অনুকূল হয়ে ওঠে, তাহলে নির্বাচনে মানুষের আগ্রহ আরও বাড়তে পারে। এখানে গণতন্ত্র যে সংহত হওয়া, বাংলাদেশ কিন্তু নিউ ডেমোক্রেসি, এর বয়স মাত্র 15-16 বছর। আমি 2008 সালের নির্বাচনটাকেও ডেমোক্রেসি বলবো না। ওর পরে যে নির্বাচনটা হয়েছে তখন থেকে সামরিক সরকার নেই, কিন্তু বারবার সামরিক সরকার, এই সরকার সেই সরকার, যেটা ভারতে হয়নি। সেদিক থেকে ভারতকে আমরা ম্যাচিওর ডেমোক্রেসি বলতে পারি। আমরা যে নির্বাচনগুলো করেছি এতে জনগণের মধ্যে আস্থা অতীতের চেয়ে এই সীমিত পরিসরে বৃদ্ধি পেয়েছে, কারণ সহিংসতা কম হয়েছে, ভোট জালিয়াতি কম হয়েছে এবং আপনার যেটা কারচুপি কম হয়েছে, ম্যানিপুলেশনের কোনো অভিযোগ হয়নি। রাস্তা সম্প্রসারণের জন্য রাজধানীর দক্ষিণখানের বেশ কয়েকটি পাকা ভবনের অবৈধ অংশ গুড়িয়ে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযান শেষে উত্তরের মেয়র সাব জানিয়ে দিয়েছেন, অবৈধ দখলদারদের কাছে সময় দিয়ে নোটিশ পাঠাবে না সিটি কর্পোরেশন। দুপুরে উত্তরা আজমপুর রেলগেটের দুই পাশের রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ কাজ শুরু করে সিটি কর্পোরেশন। এ সময় কিছু বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলা হয়, বাকি অংশ নিজ উদ্যোগে 3 দিনের মধ্যে ভেঙে ফেলার সময় বেঁধে দেয় উত্তর সিটি। এ সময় হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ডিএনসিসির নতুন ওয়ার্ডগুলোর উন্নয়নমূলক কাজ আগামী 30 নভেম্বরের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি। 9 তারিখের পরে যে কোনো সময় এসে আমি ভাঙবো, আমি কিন্তু তাদেরকে সময়টা দিই নাই। কালকে 9 তারিখ, আজকে কিন্তু আমি 10 চলে এসেছি।
আমার তো এই রোডগুলোকে কমপ্লিট করতে হবে। আর আমি একটি কথা বলতে চাই, রোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হবে এই এলাকাবাসীর। আমি আগেও বলেছি, আমি এখনও বলতে চাই, অবৈধ দখলকারীদের জন্য আমি কোনো ধরনের বৈধ নোটিশ দিব না। শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নে 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 133 কোটি টাকার বাজেট পাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি। এই অর্থ বছরে নানা উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বার্ষিক সিনেট সভায় উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে 2024-25 অর্থ বছরের জন্য সর্বসম্মতিক্রমে এই বাজেট পাশ হয়। সভায় উপাচার্য বলেন, বহুমুখী কার্যক্রমের ফলে বিইউপি দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে সাফল্য অর্জন করবে। তিনি বলেন, নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মনোযোগ উৎসাহিত করবে, যা নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জাগ্রত করবে। গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছু সময় পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। দেশীয় শিল্পকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প 2041 সাল বাস্তবায়নে বেসিকের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় কারুশিল্পী পুরস্কার ও অনুষ্ঠানে একথা বলেন শিল্পমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে বেসিকের অবদান অনেক বেশি। বেসিকের উদ্যোগে দেশের কারুশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পাবে। এর আগে শিল্পীদের কাজের দক্ষতা এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় স্বীকৃতি হিসাবে একজনকে শ্রেষ্ঠ কারুশিল্পী এবং 9 জনকে দক্ষ কারুশিল্পী হিসাবে পুরস্কৃত করা হয়। বেসিকের একটা বিশাল ভূমিকা বাংলাদেশে শিল্পায়নে আছে। প্রত্যেকেই ক্ষুদ্র থেকে শুরু করে, প্রত্যেকেই ছোট জায়গা থেকে শুরু করে, সে বড় হয় আস্তে আস্তে। কাজেই আমি মনে করি যারা আজকে এই কর্পোরেট হাউসগুলি হয়েছে তাদেরও বেসিকের অবদান আছে তাদের পেছনে, প্রত্যেকেরই। আমরা যদি তাদের অভ্যন্তরে যাই, তাদের ইতিহাস দেখি। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে মৌসুমী প্রথম ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু করেছে। প্রান্তিক থেকে রাজধানীতে আম পৌঁছে দিতে পঞ্চমবারের মতো শুরু হলো বিশেষ এই ট্রেন যাত্রা। সোমবার সন্ধ্যা 6টায় ম্যাঙ্গো ক্যাটল স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। এর আগে বিকেল 4টায় জেলার রহনপুর স্টেশন থেকে 1020 কেজি আম নিয়ে যাত্রা করে ট্রেনটি। তবে এই ট্রেনে কোনো পশু পরিবহন করা হয়নি। পশু পরিবহন করা শুরু হবে 12 জুন থেকে। আম পরিবহনের জন্য পঞ্চম ও কোরবানির পশু পরিবহনের জন্য চতুর্থবারের মতো ট্রেনটি চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ। 6টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে 28.83 টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত 1 কেজি আমের ভাড়া দিতে হবে 1 টাকা 47 পয়সা। রাজশাহী থেকে 1 টাকা 43 পয়সা। ঈদের আর বাকি 1 সপ্তাহ। রাজধানীর স্থায়ী অস্থায়ী হাটগুলোতে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে পশু। স্বল্প পরিসরে শুরু হয়েছে বেচা বিক্রিও। তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গতবারের চেয়ে বেড়েছে পশুর দাম। রাজধানীতে 22টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের। এর মধ্যে ঢাকা দক্ষিণে বসেছে সারুলিয়া হাটসহ 11টি এবং উত্তরে গাবতলী স্থায়ী হাটসহ 9টি। ইতিমধ্যে দক্ষিণ সিটির 10টি হাটের ইজারা চূড়ান্ত করেছে, আর উত্তর সিটি 5টি হাটের ইজারা চূড়ান্ত করেছে। অনেক হাটে এখনও চলছে শেষ সময়ের প্রস্তুতি। হাটের ইজারাদাররা বলছেন, নির্বিঘ্নে পশু বেচাকেনার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে কোনো রকমের অসাধু লোক যাতে বাজারে ঢুকে ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য আমরা কড়া নজরদারি রাখতেছি। তারপর বাজার এখনও জমা ওঠে নাই পরিপূর্ণভাবে। 2-1 দিনের ভিতর বাজার আমার পরিপূর্ণভাবে জমা উঠবে। আমার এখনও কিছু কাজ বাকি আছে, সর্বোচ্চ গেলে 1 দিন বা 2 দিন আমার সময় লাগবে এই কাজগুলো সম্পূর্ণ করতে।
সব হজযাত্রীর ভিসা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। এজেন্সিগুলো সময়মতো মোনাজ্জেম মুসলিম ভিসা না পাওয়ায় জটিলতা তৈরি হয়েছিল। ভিসা জটিলতা, ব্যাংক থেকে নির্দিষ্ট সময় টাকা ছাড় না দেওয়ার কারণে হজযাত্রার মাঝপথে কিছু যাত্রীর সৌদি যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত আর কোনো জটিলতা নেই। হজযাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি হাব সভাপতির। তিনি ভিসা জটিলতার দায় চাপান ধর্ম মন্ত্রণালয়ের ঘাড়ে। বললেন, এজেন্সিগুলো মোনাজ্জেম ভিসা সময় মতো দেয়নি, মন্ত্রণালয় তাই বাড়ি ভাড়া করতে না পারার কারণেই জটিলতা তৈরি হয়। রাজধানীর নয়াপল্টন থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ সাইফুল নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ৩০,০০০-এর বেশি অবৈধ সিম কার্ড ও বেশ কিছু রাউটার সহ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার অভিযানের পর ব্রিফিংয়ে সব তথ্য জানায় র্যাব ৩। জানানো হয়, এর মাধ্যমে ফাঁকি দেওয়া হতো বিপুল অঙ্কের রাজস্ব, আর মাসে আয় করতেন প্রায় ৫ লাখ টাকা। ইন্টারন্যাশনাল গেটওয়ে, যেটি আমাদের মূলত বৈধ পথ, যেই পথে আমাদের ইন্টারন্যাশনাল কলগুলি এসে আমাদের গ্রাহকের কাছে পৌঁছানোর কথা, মোবাইল অপারেটরের মাধ্যমে এই রাজস্ব বাংলাদেশের রাজস্ব বোর্ডে জমা হওয়ার কথা, সেটি জমা না হয়ে মূলত অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানিতে। এই কলগুলি তার কাছে যে আমরা প্রায় ৩০,০০০-এর অধিক বলেছি সিম কার্ড, এই সিম কার্ডগুলি থেকে আমাদের যে গ্রাহক যাদের কাছে কল পৌঁছানোর কথা তাদের কাছে এই কলগুলি চলে যায়, যেটি আসলে মূলত আর ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে আসে না, গ্রে রুটে আসার কারণে এটি লোকাল কল হিসেবে পরিগণিত হয় এবং লোকাল কলের যেই ভ্যাট ট্যাক্স সেটি সরকার মূলত পায়। ইন্টারন্যাশনাল কলের যে ভ্যাট ট্যাক্স এটি কিন্তু সরকার হারাচ্ছেন। ফরিদপুরে চলছে বহুমুখী পাট পণ্য মেলা। মেলায় অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা। ৩০টি স্টলে স্থান পেয়েছে পাটের তৈরি বাহারি পণ্য। ৩ দিনব্যাপী এ মেলায় আজ শেষ দিন বেড়েছে দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা। মেলায় এসে পাটের তৈরি বিভিন্ন পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। আয়োজকরা জানান, পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে উৎপাদিত পাট ও পাট পণ্যের প্রচারে এ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে উৎপাদিত পণ্য যাতে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের উৎসাহ দিতে এই মেলার আয়োজন। মেলায় এ পর্যন্ত ৫০ লাখ টাকার বেশি পাট পণ্য বিক্রি হয়েছে। এছাড়াও মিলেছে বেশ কিছু ক্রয়াদেশ। এর আগে গেল শনিবার মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। ফরিদপুরে পাট দিয়ে উদ্যোক্তারা যাতে পাট পণ্য তৈরি করতে পারেন এবং এটা বাজারজাত করতে পারেন এবং সারা বিশ্বে ফরিদপুরের যাতে পাট ছড়িয়ে পড়ে পণ্য হিসাবে, সেই উৎসাহ প্রদান করার উদ্দেশ্যেই এখানে বহুমুখী পাট পণ্য মেলা এখানে চালু হয়েছে। সিলেটে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। সোমবার ভোর 6টার দিকে সিলেটের চামিলিবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টানা ভারী বর্ষণে হঠাৎ করেই পাহাড় ধসে চাপা পড়ে 3টি আধা পাকা ঘর। মাটি চাপা পড়েন এসব পরিবারের 13 জন সদস্য। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় 6 ঘন্টার চেষ্টায় 3 জনের মরদেহ সহ জীবিত উদ্ধার হয় 10 জন। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের অপরিকল্পিত উন্নয়নে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আর সিটি কর্পোরেশন বলছে, যত্রতত্রভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। মেয়রের দাবি, বৃষ্টি আসার আগে থেকেই পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক করা হয়েছিল, কিন্তু কেউ তা আমলে না নেয় এই দুর্ঘটনা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। খুব ডরাইরাম, আমরা তো কোনো আনো গড় পাইরাম না, যাইতাম। আমরা 6টা ফ্যামিলি আছি মাঝে। আওয়াজের সাথে সাথে টিলাটা দোষী আছে, ভাঙ্গি আছে। সময় ডাক দেয়, সময় টিলাটা দোষিয়া পড়ে যায়। বুঝছেন, এখানে আসো 3 ঘর। পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না,
এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতেই কিন্তু এই যে গড় বানানো এইটাও কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে 15 জুন। দুদিনের এই সম্মেলনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে 90টি দেশ। তবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি রাশিয়াকে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জানান, ভবিষ্যৎ শান্তির জন্য সম্মিলিত রোডম্যাপ প্রস্তুত করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই সম্মেলন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ সম্মেলনে উপস্থিত থাকার কথা জানালেও মার্কিন প্রেসিডেন্ট বদলে সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। রাশিয়ায় উপস্থিত না থাকলেও সম্মেলনে যোগ দিবে না বলে জানিয়েছেন ব্রাজিল ও চীন। পুঁজিবাজারে বড় দরপতনের মুখে জাপানিজ অটোমোবাইল খাত। এক সপ্তাহে $1500 কোটি বাজার মূল্য হারিয়েছে টয়োটা। দেশটির দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাজদা বাজার মূল্য হারিয়েছে $51 কোটি বেশি। হোন্ডা ও ইয়ামাহার দরপতন হয়েছে 2 থেকে প্রায় 6% পর্যন্ত। গেল সপ্তাহে জাপানের পরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে 64টি গাড়ির মডেল সার্টিফিকেশনের জন্য অবৈধ প্রক্রিয়া অবলম্বন করেছে দেশের বড় 5টি অটোমোবাইল প্রতিষ্ঠান। প্রতিবেদনের বড় প্রকাশের পর গ্রাহকদের কাছে ক্ষমা চান টয়োটার চেয়ারম্যান। ঘোষণা দেন 3টি মডেলের গাড়ি বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। তবুও গ্রাহকরা আস্থা হারানোয় ক্রমাগত দরপতনের শিকার প্রতিষ্ঠানগুলোর শেয়ার। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারাত্মক ক্ষতির কবলে শনিবার অস্ট্রিয়ার বেশ কিছু এলাকা, বিশেষ করে দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজ্য এস্টোনিয়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমান হতে শুরু করেছে ধ্বংসাবশেষ চিহ্ন। বন্যার পানির স্রোতে অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে। এতে বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে রোববার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের শেষ দিনে ভোট দিতে যেতে পারেনি বেশ কয়েকটি ভোট কেন্দ্রের ভোটাররা। সোমবার এবং মঙ্গলবার আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ভূমিধসের আশঙ্কা থাকায় দুর্গম এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 80 প্রার্থীর মধ্যে 6 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। তবে 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচনের মতো এবারও বাদ পড়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজ। শিয়া মুসলিম অধ্যুষিত দেশটিতে নির্বাচনের দায়িত্ব পালন করে গার্ডিয়ান কাউন্সিল। 6 জন প্রার্থীর মধ্যে 5 জনই রক্ষণ বা অতিরক্ষণশীল মতাদর্শের অধিকারী। উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে আছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোর মোহাম্মদী। একমাত্র উদারপন্থী হিসাবে প্রার্থী লড়বেন তাবরিজের আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। হেলিকপ্টার বিধ্বস্ত ইব্রাহিম রাইসি নিহত হবার পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসাবে 28 জুন নির্ধারণ করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। ফ্রান্সে হঠাৎ আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের বুথ ফেরত জরিপে ডানপন্থী মেরিন লে পেনের দল থেকে ম্যাক্রোর দল বড় ব্যবধানে পিছিয়ে থাকায় রোববার এই ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে 30 জুন এবং দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 7 জুলাই। আগাম নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ডানপন্থী নেতা মেরিন লে পেন। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের উপর আস্থা রাখছেন তিনি। এদিকে 4 দিন ব্যাপী 27 দেশের ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন শেষ হয়েছে 9 জুন। প্রায় 36 কোটি ভোটার ইউরোপীয় পার্লামেন্টের 720 জন নতুন সদস্যকে বেছে নিচ্ছেন, যেখানে মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে 32% ভোট, আর ম্যাক্রো রেনেসা পার্টি পেতে যাচ্ছে 15% ভোট, যা ন্যাশনাল র্যালির চেয়ে অর্ধেকের কম। অন্যদিকে সোশ্যালিস্টরা পেতে যাচ্ছে 14% ভোট। উত্তর কোরিয়ার বেলুন কাণ্ডের পাল্টা জবাব দিতে সীমান্তে লাউড স্পিকার সম্প্রচার শুরু করেছে দক্ষিণ কোরিয়া। 2018 সালের পর এই প্রথম আবারও এমন পদক্ষেপ নিল দক্ষিণ কোরিয়া। এতেই দুই কোরিয়ার মধ্যে ক্রমই বাড়ছে উত্তেজনা। দক্ষিণ কোরিয়া বলছে যে কোনো উত্তেজনার জন্য দায়ী থাকবে উত্তর কোরিয়া।
এই অবস্থায় যে কোনো উস্কানির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ উত্তর কোরিয়ার জন্য অসহনীয় বলে উঠতে পারে বলে হুঁশিয়ারি করেছে দক্ষিণ কোরিয়া। আর সিউলের প্রতিক্রিয়ায় ক্ষেপেছে পিয়ংইয়ং। হুমকি দিয়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উনের বোন কিম ইও জং বলেন, দক্ষিণ কোরিয়ায় লাউড স্পিকারে চালানো প্রচার যুদ্ধের সামিল, যার কারণে নিঃসন্দেহে নতুন প্রতিকূলতার সাক্ষী হতে হবে দক্ষিণ কোরিয়াকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।